ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের যে ক্লাসটি আমরা এখানে করব, তো এই ক্লাসটিকে কেউ স্কিপ করো না। ওকে, যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো আগামী 36 সাল পর্যন্ত, মনে রাখবে আগামী 36, মানে 2036 সাল পর্যন্ত এই একটা ভিডিও, এই একটা ক্লাস কিন্তু তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা জানি WBCS পরীক্ষা 2025 থেকে সেটা ডেসক্রিপটিভ মোডে চলে যাচ্ছে, তাই না? তো যার কারণে এই যে ক্লাসটি সেন্সাস রিলেটেড ক্লাস, আর তোমরা জানো যে 26-এ আমাদের নেক্সট যে সেন্সাস সেটা হবে 2026। তাহলে 2026-এ যদি সেন্সাস হয় তাহলে সেটা 10 বছরের জন্য থাকবে। তাহলে 2036 সাল পর্যন্ত এটা কার্যকর থাকবে। তাহলে এই বিষয়টি দেখো প্রত্যেক বছরের পরীক্ষার জন্য সেই 2036 সাল পর্যন্ত কিন্তু এই বিষয়টি ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে। আজকের এই ক্লাসটি যে বিষয়ে তোমরা অবশ্যই স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, যে কাস্ট বেসড সেন্সাস যে একটা হিস্টোরিক ডিসিশন সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, সেই বিষয়ে ডিটেলস আলোচনা আমি এখানে করব। ওকে, তো এই ক্লাসটি শুরু করার আগে কতগুলো ইম্পর্ট্যান্ট কথা আমরা একটু আলোচনা করে নিই। দেখো, এই কাস্ট বেসড সেন্সাস নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যেই আমাদের ব্যক্তিগত কিছু মতামত আছে, ঠিক? কিন্তু সেই ব্যক্তিগত মতামতটাকে আমাদের মধ্যে রেখে, যেহেতু আমরা যা কিছু করছি বা পড়ছি কিসের জন্য, টু বিকাম আ সিভিল সার্ভেন্ট। ওকে, একজন সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, একজন CS হওয়ার জন্য আমরা পড়ছি। আর এই পরীক্ষাতে এই বিষয়ে প্রশ্ন আসবেই আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? তো এর একটা ডিটেলস নোট আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেব। তো যারা এখনও টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করনি, এই ভিডিও ডেসক্রিপশানে এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সো সেইখানে জয়েন করে নাও। বিভিন্ন ধরনের নোটস বা যা কিছু আমার ইনফরমেশন সেখানে আমি দিয়ে থাকি। এবার কথা হলো যে তোমরা সবাই সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য পরীক্ষা দেবে। এবার বলো তো দেখি, সিভিল সার্ভেন্টের কাজ কি? সিভিল সার্ভেন্টের কাজ হচ্ছে দেশের জনগণের সেবা করা, ঠিক? আর এই দেশের জনগণই নির্বাচন করে তাদের জনপ্রতিনিধিদেরকে লেজিসলেচারে পাঠায়, আর সেই লেজিসলেচার থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তাই তো? অর্থাৎ আমরা MP নির্বাচন করে থাকি, আমরা MLA নির্বাচন করে থাকি, আর তারা লেজিসলেচারের মাধ্যমে, পার্লামেন্ট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার মাধ্যমে কি করে, তারা বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং করে, সিদ্ধান্ত গ্রহণ করে। তো আমাদের যে ক্যাবিনেট কমিশনের মিটিং, সেই ক্যাবিনেট কমিশনের মিটিংয়ে 30 এপ্রিলে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষে যে নেক্সট সেন্সাস হবে 2026 সালে, সেই সেন্সাসটাতে কি হবে না, কাস্ট বেসড সেন্সাস হবে। অর্থাৎ এতদিন ধরে বিরোধীরা যে বক্তব্য রেখে আসছিল, সেই বক্তব্যটাকে সরকার বলেছিল বিপক্ষে ছিল। সরকারের বক্তব্য ছিল যে কাস্ট বেসড সেন্সাসটা হওয়া উচিত নয়। কেন উচিত নয় সেটা আমরা পরবর্তীকালে পড়ব। বিরোধীদের যুক্তি কি সেটাও আমরা পড়ব। তো সব মিলেমিশে এখন একাকার হয়ে গেছে। কেন্দ্র সরকারের ক্যাবিনেট কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ, আগামী সেন্সাস যেটা হবে সেটা কাস্ট বেসড সেন্সাসই হবে। ওকে, নাও এখন কথা হলো যে আমরা সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য পড়াশুনো করছি। তাহলে সিভিল সার্ভেন্ট মানে জনগণের সেবা করব। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তারা যা আইন করবে সেটাকে আমাকে মান্য করতে হবে, সেটাকে আমাকে পালন করে চলতে হবে। সেই কারণে আমরা যখন আমাদের নোট লিখব বা আমরা যখন আমাদের ভিউজ গভর্নমেন্টকে দিব, ঠিক আছে, সেই ক্ষেত্রে যেন আমাদের মধ্যে নিউট্রালিটিটা যেন থাকে। ওকে, অর্থাৎ আমাদের মধ্যে ব্যক্তি বায়াসনেস এটা যেন আমাদের উত্তরপত্রে কখনোই প্রকাশ না পায়, এটাই আমার প্রথম বক্তব্য। ওকে, অর্থাৎ সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে তার গঠনমূলক সমালোচনা করতে হবে, তাকে ডিনাই করলে হবে না, তাকে অ্যাভয়েড করলে হবে না, তাকে রিফিউজ করলে হবে না। আমার ভূমিকাটা বোঝা গেল? বেশ, তাহলে আজকের ক্লাসটা কিসের ওপর হচ্ছে, যে জাতিভিত্তিক জনগণনা কেন দরকার, এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা, ঠিক আছে? যেখানে আমরা দেখব ডিটেইলড অ্যানালিসিস উইথ হিস্টোরিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল কনটেক্সট, ঠিক আছে? অর্থাৎ এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও থাকবে, তারপরে এই সেন্সাস করবার কনস্টিটিউশনাল কনটেক্সটও থাকবে। সো এই ক্লাসটিকে কন্টিনিউ দেখতে থাকো।
এই ক্লাসটি কমপ্লিট হলে তোমাদের সমস্ত ধরনের মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব আছে সেগুলো দূর হবে আশা করি। বেশ, এবার আমি ক্লাসটি শুরু করার আগে তোমাদের এই প্রশ্নের উত্তরটাকে আগে দিয়ে নিই যে জাতিভিত্তিক জনগণনা কেন দরকার। দেখো, ধরো যে আমাদের একটা যৌথ পরিবার আছে, অর্থাৎ আজকের দিনে যৌথ পরিবার দেখাই যায় না, কিন্তু একটা সময় ছিল ভারতবর্ষের প্রত্যেকটা পরিবারই যৌথ পরিবার ছিল। একটা পরিবারে 50 জন লোক থাকতো, 50 জনের রান্না এক হাঁড়িতে হতো, এরকম একটা সময় ছিল। তো আমি ধরে নিচ্ছি যে এরকম একটা যৌথ পরিবার আজকে আমাদের দিনে বাড়িতে রয়েছে। সেখানে কাকা জ্যাঠা, তারপর বিভিন্ন ভাই, হ্যাঁ, পিসি, সমস্ত মিলে মানুষজন একসাথে থাকে। তাহলে একটা পরিবারে ধরে নিই যে 50 জন মেম্বার আছে, আর সেই পরিবারের প্রধান যিনি, তিনি নিজেই জানেন না যে তার পরিবারে কার কত টাকা ইনকাম হয়, কে কোনভাবে তার সংসারটাকে চালাচ্ছে, কিছুই জানে না। অর্থাৎ দেখা গেল যে এক পরিবারে এক ব্যক্তি সে মাইনে পায় 1 লক্ষ টাকা প্রতি মাসে। তাহলে তার ফ্যামিলি, অর্থাৎ তার ছেলে, তার বউ, তার সন্তানাদি যেভাবে চলবে, দেখা গেল ওই পরিবারেই আরেকজন ব্যক্তি আছে যার ইনকাম মাসে 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। তো তার পরিবারটাও কি সঠিকভাবে চলবে, বা সংসারে তার কন্ট্রিবিউশনটাও কি সেই 1 লক্ষ টাকা যে বেতন পায় তার সমান হবে? হবে না। তো সেই ক্ষেত্রে পরিবারের প্রধানের কাছে যদি এই হিসাবটা না থাকে যে আমার পরিবারে যে কয়জন লোক আছে তাদের কার কি স্থিতি আছে, একদম ব্যক্তি ব্যক্তি, যে আমার এই ছেলেটার এত ইনকাম, ও ওইভাবে চলছে, আমার সংসারে এইটা কন্ট্রিবিউশন করছে, আমার মেজো ছেলেটার এই ইনকাম আছে, ও ওইভাবে চলছে, আমার সংসারে এইটা কন্ট্রিবিউশন করছে। তো অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে জাতিভিত্তিক জনগণনার উদ্দেশ্যই হচ্ছে যে ভারতবর্ষের এত বিবিধ জাতি, এত বিবিধ সম্প্রদায়, তো প্রত্যেক সম্প্রদায়ের মানুষ সত্যি সত্যি কি আজকের দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 2025 সালে আমরা দাঁড়িয়ে আছি, 2025-এ দাঁড়িয়ে সবাই কি একই সাথে, ভারতবর্ষ যেমন দিনে দিনে প্রসপার করছে, তো একই সাথে তারাও প্রসপার করতে পারছে কিনা? দেখো, আমরা যখন কাস্ট বেসড কথাটা শুনি তখনই আমরা রিজার্ভেশনের মধ্যে প্রবেশ করি, আর এই চাকরি বাকরি রিজার্ভেশন, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আটকে যাই। কিন্তু এটার সেন্স যে শুধু এখানেই আটকে রয়েছে তা কিন্তু নয়। আমাদের এই জিনিসগুলোকে ভাবতে গেলে দেখো, এই বিষয়টি হচ্ছে একটা সোশ্যাল ইস্যু, আর এই সোশ্যাল ইস্যুটাকে ভাবতে গেলে আমাদের মাইন্ডটাকে না একটু ব্রড করতে হবে। যেমন আমি তোমাদের বলি, আমি যদি বিহারের ঘটনাটাকে দেখি, হ্যাঁ, আমাদের ভারতবর্ষে বেশ কতগুলি রাজ্য আছে যারা নিজেদের অলরেডি কাস্ট সেন্সাস তাদের নিজেদের রাজ্যে করে ফেলেছে। হ্যাঁ, যদিও তারা সেন্সাস বলে করেনি, তারা জাস্ট কাস্ট বেসড একটা নিজেদের মতন করে করেছে। কেন কি, সেন্সাস করবার অধিকার শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, রাজ্য সরকারের নেই, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ওকে, তো বিহার আছে, কর্ণাটক আছে, তেলেঙ্গানা আছে, অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলোতে 2023 সালে বিহারে হয়েছিল, অর্থাৎ যে রাজ্যগুলোতে বিরোধী সরকার, মানে কেন্দ্র সরকারে যে রয়েছে বিজেপি, তার বিরোধী সরকার, কংগ্রেস যে সমস্ত জায়গায় ইনফ্লুয়েন্সড সরকার তাদের আছে, তারা সেখানে এগুলো করেছে। তো সেইখানে বিহারের সেন্সাসে দেখা গেল যে এসসি, তারপর এসটি, তারপর ওবিসি, তারপর ইডব্লিউএস, তো এই সমস্ত কিছু মিলিয়ে, এবং মাইনরিটিস, এই সমস্ত গ্রুপ মিলিয়ে দেখা যাচ্ছে যে এদের পপুলেশন হচ্ছে 90% অ্যাবাভ। ওকে, খেয়াল করো একবার যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, মাইনরিটিস, এদের সকলের যে পপুলেশন, টোটাল বিহারের পপুলেশনের 90% তারা। কিন্তু দেখা গেল যে না রাজনৈতিক ক্ষেত্রে, না সামাজিক ক্ষেত্রে, না অর্থনৈতিক ক্ষেত্রে কোনো জায়গাতেই তাদের সেই রিপ্রেজেন্টেশনটা নেই। একবার কল্পনা করো যে 100 জন লোক আছে, তার মধ্যে 90 জন লোক আছে একটা জায়গা থেকে, আর 10 জন লোক আছে আর একটা জায়গা থেকে। তো দেখা যাচ্ছে যে ইকোনমিক সেক্টর বলো, সোশ্যাল সেক্টর বলো, বা পলিটিক্যাল সেক্টর বলো, সেই তিনটে জায়গাতেই এই 10%-এর লোকই হচ্ছে সব থেকে বেশি, আর এদের লোক খুবই কম। তাহলে 90% যেখানে পপুলেশন রয়েছে সে তাদের রিপ্রেজেন্টেশন এই সমস্ত সেক্টরগুলোতে একেবারেই কম, আর 10%-এর রিপ্রেজেন্টেশন অনেকটা বেশি। যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে সত্যি সত্যি সরকারের যে প্রগ্রেস হচ্ছে, বা আমাদের দেশ বা জাতি যে প্রগ্রেস করছে, সেইখানে কি সত্যি সত্যি ভারতের জনগণের কি সেইভাবে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে?
এই জায়গাটা থেকেই কিন্তু কোশ্চেন উঠেছে, প্রশ্ন উঠেছে যে কেন জাতি ভিত্তিক জনগণনা হবে না। কারণ সরকারের কাছে একটা জাতিভিত্তিক পুরো ডেটা থাকা উচিত, যার কারণে সরকার এটি অ্যানালিসিস করতে পারে যে এতদিন ধরে, স্বাধীনতার এতদিন পরেও কেন এই জাতিকে আজ এই অবস্থায় থাকতে হয়েছে। যেমন বিহারে একটা কমিউনিটি রয়েছে, এসসি কমিউনিটি। তো এসসি কমিউনিটির মধ্যে একটা কমিউনিটি আছে যাদেরকে আমরা মানে এই বাংলা ভাষায় যাদেরকে আমরা ম্যাথর বলে জানি, তাই না, সুইপার কমিউনিটি, হ্যাঁ, বাল্মীকি সমাজ যাদেরকে বলা হয়। তো সেই কমিউনিটির মানুষ আজও সেই নর্দমা বা গাটার তারা মানে সাফাই করে। বুঝতে পারছো অবস্থাটা কি? অর্থাৎ সেই পূর্বপুরুষ ধরে, যুগ যুগ ধরে ওই এসসি কমিউনিটির ওই মানুষগুলো, ওই সম্প্রদায়ের মানুষগুলো শুধুমাত্র তাদের ওই প্রফেশনটাতেই তারা রয়েছে। অর্থাৎ যেখানে ইন্টারন্যাশনালি এবং ভারত সরকার আইন করে 2013 সালে খুব সম্ভবত সেইখানে আইন করে বলা হয়েছে যে মানুষ কখনো গাটার সাফ করবে না। হ্যাঁ, অর্থাৎ যে বড় বড় যে সিওয়েজগুলো থাকে না, তার মধ্যে দেখবা যে, আমি এখানে একটা ছবি রাখতে পারলে ভালো হতো, তো সেইখানে দেখবা যে বিভিন্ন নালা থাকে না, বড় বড় নর্দমা যেখানে গিয়ে ড্রেন হয়, তার মধ্যে দেখবে নোংরা জমে যায়। হ্যাঁ, বিরাট বড় বড় নিচু জায়গা, সেইখানে মানুষগুলোকে নিজেদের নেমে ওইখানে পরিষ্কার করতে হয়। তো আর ওইখানে প্রচণ্ড পরিমাণে গ্যাস থাকে, বিষাক্ত গ্যাস, মানে নোংরা আবর্জনা, তার মধ্যে মানুষকে নামানো এটা ইল্লিগাল। এটা নেশন ওয়াইড ইল্লিগাল তা নয়, এটা ইন্টারন্যাশনালি ইল্লিগাল। অথচ সেই কমিউনিটির মানুষ আজও সেই কাজ করে চলেছে। কেন এমনটা হচ্ছে? কারণ তাদের অন্য কোনো কাজ করার জায়গা নেই, বা তাদের অন্য কোনো কাজের সুবিধা নেই। আজকে আমরা যদি একটু ভালো করে ভাবি, বা আমরা যদি আমাদের যে জায়গাতে আমরা আছি সেখান থেকে যদি একটু বের হই, তাহলে আমরা দেখব আজও আমার জানা মতে এমন কিছু কমিউনিটি আছে, এমন কিছু পরিবার আছে আমাদের গ্রাম বাংলাতেই আছে। আমি নদিয়া থেকে কথা বলছি। তো সেইখানে দেখা গেছে যে তারা বাড়িতে না বাঁশের ঝুড়ি তৈরি করে। বাঁশ দিয়ে যে ঝুড়ি হয় না, ঝুড়ি, তারপর বড় বড় সেই ঝুড়ির যে কাজ কারবারগুলো হয়, মাটি কাটা ঝুড়ি, সবজি রাখার ঝুড়ি, হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি। সেই সমস্ত শ্রমিকদের ঘরে তোমরা শুনলে অবাক হবে, তাদের ডেইলি ইনকাম, আমি ডেইলি ইনকাম বলছি, 100 থেকে 150 টাকা। একবার তোমরা কল্পনা করো যে একটা পরিবার, যে পরিবারের 4 জন থেকে 5 জন ফ্যামিলি মেম্বার, কিন্তু তাদের ডেইলি আয় হচ্ছে 100 থেকে 150 টাকা। তাহলে একবার কল্পনা করে দেখো, 4-5 জন একটা সংসারে থাকে, তাদের ইনকাম হচ্ছে 100 থেকে 150 টাকা। ওই ঝুড়ির ওই জিনিসগুলো তৈরি করে আর কতই বা কি থাকে বলো। অথচ সেইভাবেই কিন্তু তারা সংসারটাকে চালিয়ে যাচ্ছে। তাহলে এই ফ্যামিলি থেকে একটা সদ্যজাত সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার এডুকেশন বলো, তার নিউট্রিশন বলো, তার প্রপার ওয়েলবিং কি করে সম্ভব হবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের অবশ্যই জানার প্রয়োজন আছে যে ভারতবর্ষে যে কমিউনিটি, যে সম্প্রদায় যেখানে বাস করছে, সত্যি তাদের ওয়েলবিং আলটিমেটলি হচ্ছে কিনা। আজ ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে, আজ ভারত পরাশক্তির দিকে এগোচ্ছে, আজ ভারত 3য় বৃহত্তম অর্থনীতির দিকে যাচ্ছে, অথচ আজও একটা পরিবার দিনে 100 থেকে 150 টাকা মাত্র ইনকাম করে 4-5 জন নিয়ে একটা ফ্যামিলিকে চালাতে বাধ্য হচ্ছে। তো এই বিষয়গুলো যদি সরকারের কাছে প্রপার একটা ডেটা থাকে, তাহলে সরকার সেই বিষয়ে নজর দিতে পারবে। বোঝা গেল? তাহলে আমাদের আনসার রাইটিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে একটু নিউট্রাল জায়গায় থেকে কিন্তু এটাকে ভাবনার চিন্তাটা করব, এটা আমার সবার কাছে অনুরোধ। আর এটা আমি অনুরোধ করছি এই জন্য নয় যে কাস্ট কমিউনিটিকে কোনো সিম্প্যাথি দেখানোর জন্য, তা নয়। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে আলোচনা করেছি, এই বিষয়গুলোকে তোমরা নিজেরা একটু মনের মধ্যে ভেবে দেখো যে সত্যি এটা হওয়া প্রয়োজন কিনা। তাই জাতিভিত্তিক জনগণনা কেন দরকার, এই বিষয়টা আশা করছি আমি তোমাদেরকে একটু হলেও অনুধাবন করাতে পেরেছি। বেশ, চলো এবার আমরা এক এক করে কতগুলো স্লাইড আমি রেখেছি সেই বিষয়গুলোকে একটু আলোচনা করি। দেখো, প্রথম কথা হলো, হোয়াট ইজ দ্য কাস্ট সেন্সাস। অলরেডি এই বিষয়টাকে আমি আলোচনা করলাম যে এ কাস্ট বেসড সেন্সাস কালেক্টস ডিটেইলড ডেটা অন দ্য কাস্ট আইডেন্টিটি অফ ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ যখন সেন্সাস হয় না, আমাদের ভারতবর্ষে বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে এখন 140 কোটি জনগণ বাস করছে, বা 150 কোটি আমি বললাম, ঠিক। তো এই 150 কোটি মানুষ বা 140 কোটি মানুষের প্রত্যেকের, একদম প্রত্যেকের
একজনও এর মধ্যে থেকে বাদ যাবে না, প্রত্যেকের ডেটা সরকার কালেক্ট করবে কিসের মাধ্যমে? এই সেন্সাসের মাধ্যমে। বোঝা যাচ্ছে? Historically, the Indian census has included caste data only for SCs, STs. আমাদের ভারতবর্ষে এতদিন ধরে যে সেন্সাস হয়েছে সেই সেন্সাসে শুধুমাত্র এসসি এসটিদের ডেটাকে কালেক্ট করা হয়েছে, অন্য কোনো ডেটা কালেক্ট করা হয়নি। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, 1961-এর যে ডেটাটা হয়েছে, মানে সেন্সাসটা হয়েছিল, 1961-এর সেন্সাসে ভারত সরকার অনুধাবন করেছিল যে আমরা শুধুমাত্র এসসি এসটিদের ডেটাকে কালেক্ট করছি, রিজার্ভেশন পারপাস রয়েছে সেই কারণে, কিন্তু আমাদের এসসি এসটি ছাড়াও ভারতবর্ষে ওবিসি বলে কমিউনিটি, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ যারা এসসি কমিউনিটির মধ্যেও পড়ছে না, যারা এসটি কমিউনিটির মধ্যেও পড়ছে না, অথচ তারাও এই সমাজে মার্জিনালাইজড, তারাও এই সমাজে অপ্রেজড। তো তাদেরকে কি করা যায়? তাদের জন্য ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলে একটা কমিউনিটি নতুন করে তৈরি করা হোক। তো তার জন্য কিন্তু 1961-এ প্রথমবারের জন্য ওবিসিদেরকে কাউন্ট করা হয়েছিল এবং পরবর্তীকালে ওবিসিদের জন্য একটা কমিশনও তৈরি করা হয়েছে। বুঝতে পারছো বিষয়টা কি? দ্য নিউ ডিসিশন, আর এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে কবে? 30th এপ্রিল, এই ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, 30th এপ্রিল 2025, 2025-এর 30শে এপ্রিল সরকার অর্থাৎ ক্যাবিনেট কমিটি, ইউনিয়ন ক্যাবিনেট কমিটি এটা ডিসিশন নিয়েছে যে 2026 সালে যে সেন্সাসটি হবে সেই সেন্সাসটি হবে একটা কম্প্রিহেন্সিভ কাস্ট এনুমেরেশন। ওকে, যেখানে একদম পুরো সম্প্রদায়, ভারতবর্ষে কতগুলি কমিউনিটি আছে, হ্যাঁ কতগুলি ভালনারেবল কমিউনিটি আছে, কতগুলো পিভিটিজি আছে, সমস্ত বিষয়কে একটা ডেটাকে করে একটা কম্পাইল, একটা রিপোর্ট সরকারের কাছে যাতে থাকে। ওকে, এইটাই হচ্ছে আমাদের কাস্ট সেন্সাস। নেক্সট আসো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা যদি কাস্ট সেন্সাসের কথা বলছি না, কিন্তু কাস্ট সেন্সাসের কথা বলছি। যদি আমরা সেন্সাস বলি তাহলে আমাদের ফিরে যেতে হবে 1871-এ। হ্যাঁ, 1871 থেকে সেন্সাস শুরু হয়েছে, কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স ঘটনাকে আমি বলছি, অর্থাৎ কাস্ট ডেটা কালেক্ট করা শুরু হয়েছে কিন্তু 1881 সাল থেকে। ওকে, অর্থাৎ ব্রিটিশ শাসন আমলে 1881 সাল থেকে কাস্ট বেসড সেন্সাস শুরু হয়েছে, যেটা 1931 সাল পর্যন্ত চলেছে। সেই সময় ব্রিটিশ সরকার যেটা করতো, ভারতবর্ষের কাস্ট সেন্সাস করতো। তবুও মনে রাখবে এই যে 1881 থেকে 1931 সাল পর্যন্ত যে কাস্ট সেন্সাস হতো, সেইখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটি কমিউনিটির সেন্সাস হতো। বাকি যারা শূদ্র যাদেরকে আমরা বলছি, বা শূদ্র বলে যাদেরকে বলা হয়, বা সেই সময়ের যুগে চণ্ডাল কমিউনিটি, অচ্ছুত আনটাচেবল কমিউনিটি বলা হতো, তারা কিন্তু এই কাস্টের ধরাছোঁয়ার বাইরে ছিল, অর্থাৎ তারা হচ্ছে আউটার কমিউনিটি, মানে তাদের কোনো গণনাই ছিল না, এরকম একটা কিন্তু পরিস্থিতি ব্রিটিশ আমলে ছিল। তো সেই সময় এই ডেটাগুলোকে তারা কালেক্ট করে না বিভিন্ন জায়গায়, ধরো এতে সুবিধাটা কি হয়, ইংরেজদের একটা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। একটা মনে করো যে আমি একটা গ্রাম পঞ্চায়েত বা একটা মিউনিসিপ্যাল কমিটির কথাই, মিউনিসিপ্যাল কর্পোরেশন কথাই বলছি। ধরো XYZ নামে একটা পঞ্চায়েতকে আমি বেছে নিলাম, সেই পঞ্চায়েতে আমি জনগণনা করিয়ে দেখলাম যে সেইখানে 60 ঘর মতো ওবিসি কমিউনিটি আছে, 20 ঘর মতো এসসি কমিউনিটি আছে, আর 10 ঘর মতো আপার কাস্ট রয়েছে। এরকম করে আমি একটা মানে সেন্সাস করিয়ে নিলাম। তাহলে এবার বলো তো ওই পঞ্চায়েত কাদের উপরে ফোকাস করবে? যারা 60% পপুলেশন রয়েছে সে তাদের উপরে বেশি ফোকাস করবে, কারণ ভোটটা তাদের হলেই আমার সরকার নির্বাচিত হয়ে যাবে। বাকিরা কি আমায় ভোট দিল না দিল তাতে আমার কিছু আসে যায় না। তো এই যে বিষয়টা, অর্থাৎ কাস্ট বেসড সেন্সাস করলে এটা কিন্তু একটা ড্রব্যাকও হয়ে যেতে পারে। কেন? যদি পলিটিসাইজেশন করা হয়, অর্থাৎ রাজনীতিকরণ করতে গেলে, দেখো যারা পলিটিক্যাল ক্ষেত্রে থাকে তাদের চিন্তাভাবনা সবসময় কি থাকবে? যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন। অর্থাৎ এমনটা বিষয় হয়ে যাবে যে যাদের সংখ্যা বেশি, ব্যাস তাদের দিকে তাকাও, বাকিদের দিকে ইগনোর মোডে চলে যাও, কারণ আলটিমেটলি তাদের ভোটটাই আমার দরকার, তাদের ভোট পেলে আমি ক্ষমতায় থেকে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ঠিক, তো সেই কারণে এই কাস্ট সেন্সাসের একটা ড্রব্যাক হলো এর যাতে পলিটিসাইজেশন যাতে না হয়, রাজনীতিকরণ যাতে না হয়, এটাও মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রিহিস্টোরিক্যাল পিরিয়ডে 1881 থেকে 1931 পর্যন্ত আমরা কাস্ট বেসড সেন্সাস দেখেছি। এবার কাস্ট বেসড সেন্সাস প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে 1931-এ লাস্ট হয়।
এবার কথা হলো দাদা 1941-এ তাহলে যে সেন্সাস হয়েছিল সেটা কি? দেখো 1941 সালেও কাস্ট বেস সেন্সাস হয়েছিল, কিন্তু 1941 সালের ডেটাটাকে আর রিভিল করা হয়নি, সেটাকে আর পাবলিশ করা হয়নি। ওকে, এটাও কিন্তু মাথায় রেখো। তাহলে 1881 থেকে 1931 সাল পর্যন্ত কাস্ট বেসড সেন্সাস হয়েছে এবং তার রেজাল্টটাকে পাবলিশও করা হয়েছে, কিন্তু 1941 সালের যে কাস্ট বেসড সেন্সাস তার রেজাল্টটাকে কিন্তু পাবলিশ করা হয়নি। ওকে, এবার ভারত স্বাধীন হলো 1947-এ। 1947-এ যখন ভারত স্বাধীন হলো তখন ভারত সরকার প্রথমবারের জন্য, স্বাধীন ভারতের সরকার 1951 সালে প্রথম সেন্সাস নিয়ে আসলো। তো সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি এই কাস্ট বেসড সেন্সাসের একেবারেই বিরোধী ছিলেন। তিনি বলতেন যে ইংরেজরা আমাদেরকে এইরকম জাতিতে ভাগ করে করে আমাদেরকে শাসন করেছে, তো ভারতীয় এখন যেহেতু ভারত স্বাধীন হয়েছে, তো স্বাধীন ভারতীয়দের মধ্যে যাতে এই কাস্টের কোনো ডিসক্রিমিনেশন না ক্রিয়েট হয়, যার কারণে কাস্ট বেস সেন্সাস করার কোনো প্রয়োজন নেই। তাই 1951 সালে প্রথম আমাদের যে সেন্সাস হয় সেখান থেকেই কিন্তু ভারতবর্ষে কাস্ট বেসড যে সেন্সাস সেটাকে স্টপ করে দেওয়া হয়। বুঝতে পারলে? নাও এবার আসো আমরা এখানে দেখি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে কি ঘটলো। তো বললাম আমরা স্বাধীনতার পরবর্তীকালে আমাদের ফার্স্ট যে সেন্সাস হয়েছিল 1951, সেইখান থেকে কাস্ট বেসড সেন্সাস বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র সেন্সাসে এসসি এসটিদের ডেটাটাকেই কালেক্ট করা হতো, যেহেতু রিজার্ভেশন পারপাস রয়েছে সেই কারণে। এবার ঘটনাটা হচ্ছে 2011 সালে যখন মনমোহন সিং এর সরকার ছিল না ভারতবর্ষে, তখন কিন্তু যে সেন্সাসটা হয়েছিল সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস হয়েছিল, মানে এসইসিসি। ওকে, অর্থাৎ সোশ্যাল এবং ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কাস্ট সেন্সাস করা হয়েছিল, যদিও এর ডেটাটাকে কিন্তু রিলিজ করা হয়নি। কেন রিলিজ করা হয়নি? কারণ এই ডেটাটা আলটিমেটলি সেটাকে যে পিউরিফাই করা বা সেটাকে যে সঠিকভাবে কনসেন্ট্রেট করা, সেই কাজটা কিন্তু করা যায়নি। যার কারণে 2011-তে এই সিইসিসি মানে কাস্ট সেন্সাস এটা হয়েছিল বটে, বাট এটাকে ডেটাটাকে রিলিজ করা হয়নি। ঠিক আছে, তো চল এবার আসো এই জায়গা থেকে আমাদের দুজন ব্যক্তির মানে যে মতামত সেটাকে ভালো করে দেখতে হবে। কাস্ট সম্পর্কে গান্ধীজির মতামত আর আম্বেদকরের মতামত কি ছিল। ওকে, দেখো গান্ধীজি এবং বাবা সাহেব আম্বেদকর এই দুটো জায়গা খুবই ইম্পর্ট্যান্ট। কেন? দেখো আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেসের একটা ভূমিকা ছিল, তো সেই কারণে জাতীয় কংগ্রেসের জায়গা থেকে গান্ধীজির ভিউজটাকে জানা, আর আম্বেদকর যেহেতু সেই সময়ের ভারতবর্ষে দলিতদের যিনি প্রতিনিধি ছিলেন, তো আম্বেদকর সাহেব তার ভিউটাকে আগে জানা। দেখো গান্ধীজি বলতেন যে গান্ধীজি কাস্ট সিস্টেমের বিরুদ্ধে ছিলেন না, তিনি কাস্ট সিস্টেমটাকে মান্যতা দিতেন এবং তিনি বলতেন যে কাস্ট সিস্টেম থাকুক কিন্তু আনটাচেবিলিটি ব্যাপারটা যাতে না থাকে। ওকে, অর্থাৎ সোশ্যাল হারমোনি যাতে হ্যাম্পার হয় সেই বিষয়টা যাতে না থাকে, এইটাকে দূর করতে হবে। অর্থাৎ বর্ণ ব্যবস্থাটা টিকে থাকবে, কাস্ট সিস্টেমটা টিকে থাকবে, কিন্তু আনটাচেবিলিটি বা ঘৃণা বা মানুষের মধ্যে ডিসহারমোনি ক্রিয়েট করা এইগুলো যাতে না হয়, এটা তিনি বলতেন। আর এদিকে আম্বেদকর সাহেব তিনি বলতেন কি যে না, কাস্ট সিস্টেম এটা টোটালটাই অ্যাবলিশন হওয়া দরকার, কমপ্লিটলি এটাকে অ্যাবলিশন করা দরকার। কেন কি, কাস্ট সিস্টেম যদি থাকে এটা ইনহেরেন্টলি অপ্রেসিভ অ্যান্ড ডিভাইসিভ একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। কিভাবে? দেখো ইনহেরেন্টলি বলতে যে ব্রাহ্মণের ছেলে সে ব্রাহ্মণ হবে, তার ছেলে ব্রাহ্মণ, তার ছেলে ব্রাহ্মণ, তার ছেলে ব্রাহ্মণ, তার ছেলে ব্রাহ্মণ। ওকে, আবার মনে করো একটা মুচি যে আর কি চর্মকার, যারা আর কি হ্যাঁ অন্তজ সমাজ, তো তার ছেলে চর্মকার হবে, তার ছেলে চর্মকার হবে, তার ছেলে চর্মকার হবে, তার ছেলে চর্মকার হবে, আর লোকে তাকে চামার বলে গালি দিবে। সো এই কাস্ট সিস্টেম যদি সত্যি সত্যি ভারতে থেকে যায় তাহলে এটা ইনহেরেন্টলি হয়ে যাবে। ওকে, মানে এটা একটা হায়ারার্কির মতন হয়ে যাবে, মানে বংশ পরম্পরায় চলতে থাকবে। ওকে, তো এইটা যদি আমরা অ্যাবলিশ করে দিতে পারি, কমপ্লিট অ্যাবলিশন এনে দিতে পারি যে ভারতের মানুষের প্রত্যেকটা নাগরিকের একটাই পরিচয়, সে হচ্ছে ভারতীয় মানুষ, ভারতীয়,
এটাই একমাত্র পরিচয়, আর কোনো ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এগুলো দরকার নেই। কিন্তু গান্ধীজি বলতেন না, এগুলো দরকার আছে। হ্যাঁ, মানুষের বর্ণ ব্যবস্থাটা অ্যাজ ইট ইজ থাক। হ্যাঁ হ্যাঁ, বর্ণ ব্যবস্থার প্রিন্সিপালটাকে তিনি সাপোর্ট করতেন। হ্যাঁ, তিনি বলতেন যে এটা একটা ন্যাচারাল অর্ডার, ওকে, ন্যাচারাল অর্ডার, আর এটাকে করাপ্ট করা হয়েছে বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে। গান্ধীজি কি বলতেন? গান্ধীজি বলতেন যে এই যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি বলেছিলেন চতুর্বর্ণ মায়া সৃষ্টং, তাই না, গুণ কর্ম বিভাগ সাহ, অর্থাৎ চতুর্বর্ণ আমি নিজে সৃষ্টি করেছি গুণ কর্ম ব্যবহার মানে হিসাবে, তাই না, অর্থাৎ যে ব্যক্তির কাজ ব্রাহ্মণের মতো সে ব্রাহ্মণ হবে, যে ব্যক্তির কাজ ক্ষত্রিয়ের মতো সে ক্ষত্রিয় হবে, যে ব্যক্তির কাজ বৈশ্যের মতন সে বৈশ্য হবে, যার কাজ শূদ্রের মতন সে শূদ্র হবে। এটা ভগবানের কোড, আর এটাই হচ্ছে বর্ণ ব্যবস্থার প্রিন্সিপাল। তো সেই ক্ষেত্রে তিনি বলতেন যে এই বর্ণ ব্যবস্থা থাকা ঠিকই আছে। এখানে যে যুক্তি দেয় মানুষ সেটা হলো যে দেখো, বর্ণ ব্যবস্থাটা এটা একটা ন্যাচারাল অর্ডার। গান্ধীজি বলতেন এটা কিন্তু একদিক দিয়ে ঠিক। কেন কি, মনে করো যে একটা জায়গায় 4-5 জন লোক হাজির হয়েছে। সেই 4-5 জনের মধ্যে একজন আছেন ডাক্তারবাবু, একজন আছেন প্রফেসর, একজন আছেন ইঞ্জিনিয়ার, আরেকজন আছে রিক্সা চালক, আরেকজন আছে দিনমজুর। ওকে, এই 4-5 জন লোক এক জায়গায় এসেছেন। তো এবার সেই ক্ষেত্রে মনে করো যে একটা কি করতে হবে, মনে করো একটা বুদ্ধিদীপ্ত কোনো আলোচনা হবে। তো সেই বুদ্ধিদীপ্ত আলোচনায় আমি যদি ওই শ্রমিককে বা একজন রিক্সা চালককে যদি আমি সভাপতির পদে অলঙ্করণ করি, কারণ সবাই সেম তো, তাহলে কি হবে, বিষয়টা ফলপ্রসূ হবে না। আবার ধরো একটা জায়গায় মানে মনে করো যে গর্ত খুঁড়তে হবে, তো সেই জায়গায় যদি আমি বলি যে এই গর্ত খোঁড়ার দায়িত্ব প্রফেসর সাহেবকে দেওয়া হোক, আলটিমেটলি কোনো ফ্রুটফুল কাজ হবে না। তো এই বিষয়টাকে কিন্তু রয়েছে, ওই জন্য বলেছিলেন যে এটা একটা ন্যাচারাল অর্ডার, এটা যুগ যুগ ধরে থাকবে। হ্যাঁ, যার যে কাজ, কিন্তু তার মধ্যে আনটাচেবিলিটি, যে করাপ্ট প্র্যাকটিস, এইটা বন্ধ হওয়া উচিত, এটা গান্ধীর বক্তব্য ছিল। কিন্তু আম্বেদকর বলতেন না, কাস্ট সিস্টেমটা টোটালটাই অ্যাবলিশ হওয়া উচিত, কারণ মানুষের জন্ম কোথায় হয়েছে সেই হিসাব করে তাকে আমি অপমান করব প্রতি পদে পদে, হ্যাঁ, তাকে আমি বঞ্চিত করব সমস্ত জায়গা থেকে, এইটা হওয়া উচিত নয়। ওকে, তো সেই ক্ষেত্রে আম্বেদকর বলতেন যে এই সমস্ত কারণের জন্য সেপারেট ইলেকটোরেটস দরকার, অর্থাৎ যেখানে দলিত সমাজের মানুষ বসবাস করছে, সেই দলিত যদি ইকোনমিক্যাল রিপ্রেজেন্টেশন না পায়, সে যদি পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন না পায়, সে যদি সোশ্যাল রিপ্রেজেন্টেশন না পায়, তাহলে তারা তো যুগ যুগ ধরে ডিপ্রেসড হতে থাকবে। এটা ছিল আম্বেদকর সাহেবের বক্তব্য। আর এটা সত্যি সত্যি যদি আজকে ভারতে না হতো, তাহলে এই কমিউনিটিগুলো কোথায় হারিয়ে যেত তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? আচ্ছা, আর গান্ধীজি এই সেপারেট ইলেক্টরের অপোজিশন করতেন, বিরোধিতা করতেন। কেন করতেন? তার বক্তব্য ছিল যদি সেপারেট ইলেক্টোরেট হয় তাহলে লোকেদের মধ্যে আরও বৈরিতা বাড়বে, আরও শত্রুতা বাড়বে। তিনি বলেছিলেন যে এতে আরও ডিভিশন ক্রিয়েট হবে, সোসাইটি ভেঙে যাবে, ওভারঅল যে হিন্দু কমিউনিটি, সেই হিন্দু কমিউনিটির মধ্যে একটা ভেদ সৃষ্টি হবে, তাই না? তারপর গান্ধীজি আপলিফটমেন্টের ওপরে ফোকাস করেছিলেন। তিনি বলেছিলেন সমাজে যারা নিষ্পেষিত, নির্যাতিত, মার্জিনালাইজড গ্রুপস, তাদের অবশ্যই সোশ্যাল রিলিজিয়াস রিফর্মস করতে হবে এবং তাদের পলিটিক্যাল পাওয়ারের মধ্যে অংশগ্রহণ করাতে হবে। কিন্তু এই ক্ষেত্রে গান্ধীজি কিন্তু কোনো ধরনের পথ বলে দেননি যে কিভাবে এটা হবে। ওকে, কিন্তু আম্বেদকর সাহেব এসে তার পথ বলে দিয়েছিলেন, যার জন্যই কিন্তু আজকে আম্বেদকর সাহেব সারা ভারত নয় পৃথিবী জুড়ে প্রণম্য ব্যক্তি হয়েছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র সমস্যা দেখিয়েই যে শান্ত ছিলেন তা নয়, সমস্যা দেখিয়েছিলেন, সাথে সাথে তার সমাধানটাও দেখিয়ে গিয়েছিলেন, তাই না? আর তার সেই লিখিত সংবিধান আজ ভারতবর্ষে চলছে। তাহলে তিনি পলিটিক্যাল পাওয়ারের কথা বলতেন। হ্যাঁ, হিন্দু স্ক্রিপচার্সের রিজেকশনের কথাটাও তিনি বলেছেন, কারণ তিনি মনুসংহিতাকে তিনি পুড়িয়ে দিয়েছিলেন, মনে পড়ে? তো এই বিষয়টা হচ্ছে যে হিন্দু স্ক্রিপচার্স সেটা করাপ্টেড হোক, বা যেখানে দেখো এমন এমন হিন্দু স্ক্রিপচার্স আছে সেইখানে শূদ্রদের, বৈশ্যদের, হ্যাঁ, মানে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা, এই জায়গাগুলোকে কিন্তু করা হয়েছে। যেমন এই যে কোন একটা জায়গাতে আমি দেখছিলাম, সেইখানে শূদ্র বশীকরণ, স্ত্রী বশীকরণ, নারী বশীকরণ, এই ব্যাপারগুলো রয়েছে। তো বশীকরণ ব্যাপারটা কেন আসে, বুঝতে পারছো জিনিসগুলো? তো এই সমস্ত যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, হয়তো বা তার কোনো অন্য ব্যাখ্যা থাকতে পারে,
হ্যাঁ, তার অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের হিন্দু সংস্কৃতি সভ্যতা যা কিছু আছে তার গ্রন্থগুলো সংস্কৃত ভাষায় রচিত, আর সেই সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থগুলো আমাদেরকে সংস্কৃত শেখানোই হয়নি, পড়ানোও হয়নি, যার কারণে আমরা নিজেরাই সংস্কৃত পড়ে উদ্ধার করতে পারি না যে এই গ্রন্থটিতে কি লেখা আছে, সেটাই বুঝি না। যার কারণেই তো বিভেদগুলো ক্রিয়েট হয়, বা যে কোনো ধরনের বাইরের থেকে কেউ এসে সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করে অন্য ধরনের মিনিং ক্রিয়েট করতে পারে, তাই না? সো যাই হোক, এই ছিল দুজনের বক্তব্য। আগে যাই, আমরা যদি বলি যে সেন্সাসের দাদা কনস্টিটিউশনাল প্রভিশনস কি আছে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 246 ক্লিয়ারলি বলে যে পার্লামেন্টের একটা এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, যে তারা ইউনিয়ন লিস্টের ওপরে, ইউনিয়ন লিস্টে যা যা কিছু রাখা হয়েছে সেই ইউনিয়ন লিস্টের সাবজেক্টগুলোর উপরে ল মেক করতে পারবে তারা, ওকে। আর ইউনিয়ন লিস্টের 69 নম্বর এন্ট্রিতেই রয়েছে হচ্ছে সেন্সাস, ওকে। অর্থাৎ আমরা জানি সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট আছে, তেমনি ইউনিয়ন লিস্টের 69তম এন্ট্রিতে এই জনগণনার কথা বলা হয়েছে। আর বলা হয়েছে যে কেন্দ্র সরকারই একমাত্র এক্সক্লুসিভ পাওয়ারকে তাকে দেওয়া হলো যে সেই সেন্সাস পরিচালিত করতে পারবে, রাজ্য সরকার নয়, ওকে। এই জন্য 1948 সালে সেন্সাস অ্যাক্ট আনা হয়েছিল, আর যার মাধ্যমে প্রোভাইড দ্য লিগাল ফ্রেমওয়ার্ক ফর কন্ডাক্টিং পপুলেশন সেন্সাস ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষে যে পপুলেশন সেন্সাস হয়ে থাকে সেটা সেন্সাস অ্যাক্ট 1948 অনুযায়ী হয়ে থাকে। ক্লিয়ার হলো জায়গাটা? বেশ, এবার আসো 2025-এর অ্যানাউন্সমেন্ট, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো। দেখো 30 এপ্রিল 2025-এ ইউনিয়ন মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, এই নামটাও মনে রাখবে, কে বলেছিল, অ্যানাউন্স কে করেছিল, অশ্বিনী বৈষ্ণব অ্যানাউন্স করেছিল যে ভারত সরকার 2026 সালে যে সেন্সাস হবে সেই সেন্সাসে কাস্ট বেসড সেন্সাস হবে, হ্যাঁ, অর্থাৎ জাতি জনগণনা হবে, ওকে। আচ্ছা, এটা যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইট মার্কস আ মেজর পলিসি শিফট আফটার ডিকেডস অফ রেজিস্ট্যান্স টু কাস্ট বেসড ডেটা কালেকশন। অর্থাৎ ধরো সেই পণ্ডিত জওহরলাল নেহরুর সময় থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 1951 থেকে যে শুরু হয়েছিল যে কাস্ট বেসড জনগণনা আমরা আর করব না, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালে একটা দুর্দান্ত ঘটনা ঘটতে চলেছে, যেটা হচ্ছে মেজর পলিসি শিফটমেন্টের কথা বলতে পারি আমরা, যেখানে গিয়ে আবার কাস্ট বেসড সেন্সাস শুরু হবে। এই ডেটাটা অবশ্যই আমাদের থাকা উচিত বলে আমার মনে হয়, ওকে। বাকি আমি কিন্তু তোমাদের বলছি এর ওপরে একটা ডিটেলস নোট যেটা তোমরা পরীক্ষার খাতাতে লিখবে, সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করব, পিডিএফ আকারে দিয়ে দেব, হ্যাঁ। সো সিরিয়াস ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে এর পিডিএফটাকে নিয়ে একবার পড়ে ফেলবে। একবার পড়লেই যে কোনো পরীক্ষাতেই এই প্রশ্ন আসুক না কেন, আগামী দিনে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেখানে লিখতে দিতে পারে, তাই না? যারা কোর্টের পরীক্ষা দিবে তাদের একটা এসে লিখতে দিতে পারে, ডব্লিউবিসিএসে তো আসবেই আসবে, এটা কনফার্ম, ঠিক? তো এটা আমি করে দিচ্ছি তোমাদের, ওকে। আচ্ছা, ওয়াই দিস সেন্সাস, দ্য রেশনাল, এই সেন্সাসটা কেন হচ্ছে এবং এর যৌক্তিকতাটা কি? দেখো, 1 নম্বর যৌক্তিকতা হচ্ছে এভিডেন্স বেসড পলিসি মেকিং। আমি যদি জানতে পারি যে আমার দেশে XYZ নামে একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটিটা এই তাদের তাদের পার্সেন্টেজ অফ পিপল এত আর তাদের রিপ্রেজেন্টেশন এত, এইটা যদি আমি জানতে পারি, অর্থাৎ এভিডেন্স বেসড পলিসি মেকিং, যে আমার কাছে সাক্ষ্য প্রমাণ সব আছে, সেটা দেখে আমি এবার পলিসি মেক করব, অর্থাৎ তাদের যাতে আপলিফটমেন্ট হয় তাদের জন্য আমি গভর্নমেন্ট পলিসি মেক করবে। বেটার টার্গেটিং অফ ওয়েলফেয়ার স্কিমস, অবশ্যই দেখো যে কমিউনিটিতে দেখা গেল আমাদের ভারতবর্ষের সেন্সাস করলে এরকম বহু কমিউনিটি খুঁজে পাওয়া যাবে যারা এখনও আধুনিক চিকিৎসার আওতায় আসেনি। আজও যদি সেই অঞ্চলে কোনো সাপে কাটে তাহলে তারা ওঝার বাড়িতে নিয়ে দৌড়ায়, আজও যদি তাদের কিছু হয় কবিরাজ বাড়ি নিয়ে দৌড়ায়, হ্যাঁ। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে গত্যন্তর করতে গেলে তোমার বেটার টার্গেটিং করা লাগবে না ওয়েলফেয়ার স্কিমস। ভারত সরকারের আয়ুষ্মান যোজনা রয়েছে, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী রয়েছে, সেই সমস্ত সুযোগ সুবিধা যাতে তাদেরকে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া যায়, বেটার টার্গেট করা যায়, এটাও একটা যৌক্তিকতা। আন্ডারস্ট্যান্ডিং আর কি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাড্রেসিং কাস্ট বেসড ইনইকুয়ালিটিস, একদমই তাই। কাস্ট বেসড ইনইকুয়ালিটিসটাকে অ্যাড্রেস করার জন্য, তাদের দুঃখ ক্ষোভ অসুবিধা বোঝার জন্য আমাদের এটা করা খুবই দরকার। আর কি,
ইনফর্মড ডিসিশনস অন রিজার্ভেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস পলিসিস, একদম ইনফর্মড ডিসিশনস। ওকে, অর্থাৎ আমি যে ডিসিশন আমার গভর্নমেন্ট করছে সেটা যাতে একদম ডিটেইলড হয়, নোন হয়, হ্যাঁ, যেখানে রিজার্ভেশনস দেওয়ার মাধ্যমে তাদের যাতে আপলিফটমেন্ট করা যায়, প্রত্যেকের মধ্যে যাতে সোশ্যাল জাস্টিসটাকে ইনক্লুড করা যায় বা সোশ্যাল জাস্টিসের আওতায় যাতে আনা যায়, এই বিষয়টাও রয়েছে এর উদ্দেশ্য। আর পলিটিক্যাল রিয়াকশনস কি, এতদিন ধরে অপোজিশন যারা গভর্নমেন্ট অপোজিশন ছিল তারা বলছিল কাস্ট বেস সেন্সাস করার জন্য, আর ভারত সরকার অপোজ করছিল, আর ভারত সরকারই আজকে যখন বলেছে যে না এটা কাস্ট বেস সেন্সাস হবে, তাহলে অপোজিশন পার্টিগুলো সবাই ওয়েলকাম করেছে এই ডিসিশনটাকে। ওকে, আচ্ছা, কিছু রিজনাল পার্টি অলরেডি তারা তাদের স্টেট লেভেলে এই কাস্ট সার্ভে তারা করে ফেলেছে, যেমন বিহার বলতে পারি, কর্ণাটকা, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। ওকে, আর পলিটিক্যাল সেন্সাস হ্যাজ বিল্ট অ্যারাউন্ড দ্য নিড ফর কাস্ট বেসড ডেটা। ওকে, আর পলিটিক্যাল কনসেনসাস যেটা রয়েছে, রাজনৈতিক যে ভাবনা, সেখান থেকে কিন্তু কাস্ট বেসড যে সেন্সাস বা ডেটা, এটা কিন্তু অবশ্যই কালেক্ট করার কথা সব রাজনৈতিক দল বলছে। এখন কথা হলো যে রাজনৈতিক দলগুলো আসলে কারা? দেখো, সমাজের অংশ থেকেই তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকে, তাই বিভিন্ন রাজনৈতিক দল এটা চাইছে মানে সমাজই এটা চাইছে, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? ধরো রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, সেটা সমাজ চাইছে না, সমাজ না চাইলে তার দলের যে লোক তারাই চাইছে না, কারণ তারা তো সমাজ থেকেই আসে, তাহলে আলটিমেটলি সেটা কিন্তু ফ্রুটফুল হবে না। এই কারণে যখন পলিটিক্যাল পার্টিগুলো এটা চাইছে, তার মানে সমাজ এটা চাইছে, তাই এটা করতে হবে, দ্যাটস অল। আম্বেদকরের একটা কথা আছে, আম্বেদকর বলেছিলেন যে রিজার্ভেশন ঠিক ততদিনই থাকা দরকার যতদিন সমাজ চাইছে। বুঝতে পারলে? ওকে, বেনিফিটস অফ দ্য কাস্ট সেন্সাস। তো কাস্ট সেন্সাসের বেনিফিট কি হবে? বেটার রিসোর্স অ্যালোকেশন হবে। হ্যাঁ, ভারত সরকারের যে রিসোর্সেসগুলো রয়েছে সেটা আমার গ্রাসরুট পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, সকলে এর লাভ ভোগ করতে পারছে কিনা, সেই জায়গাটা দেখতে হবে। তাহলে সেইটা যদি আমার কাছে একটা পুঙ্খানুপুঙ্খ ডেটা থাকে, তোমরা দেখেছো আজকে আমি এই লেকচারটা যেটা চললো তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে হয়তো খেয়াল করোনি বা করলেও করতে পারো। দেখো এইখানে একটা পরিবার, দেখো এই দেখো এই যে কি দিয়ে বেড়া তৈরি করেছে, এই যে ওপরে তাঁবু দেওয়া রয়েছে, এই সমস্ত যে জায়গাগুলোতে এই ধরনের পরিবারে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তোমরা দেখছো, এদের ভবিষ্যৎটা কি হতে পারে? আলটিমেটলি এরা একজন ডে লেবার হবে বা একজন মিস্ত্রি হবে, এর বাইরে কিন্তু এদের ভাবনা নেই। তার মানে কি এদের মেধা কম? একদমই না, এদের সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোই দিতে পারছি না। একবার কল্পনা করো, এই বাচ্চাগুলোকে আমি যদি একটা কনভেন্ট স্কুলে এখন পড়াতে পারতাম, তাহলে এরাও কিন্তু আজকে আমার সভ্য সমাজে যারা বসবাস করছে, অর্থাৎ সভ্য সমাজ বলতে দেখো সবাই সভ্য এভাবে কথাগুলোকে নিও না, কিন্তু যারা সত্যি সমাজের একটা পজিশনে রয়েছে, তাদের বাচ্চাদের সাথে এই বাচ্চাগুলোকে যদি তুলনা করি, তাহলে আমরা বুঝে যাবো যে বিষয়টা কি হচ্ছে, তাই না? তো এনহ্যান্সড সোশ্যাল ইকুইটি, একদম সোশ্যাল ইকুইটিটাকে যাতে এনহ্যান্স করা যায়, সেটাও এর বেনিফিটসের মধ্যে পড়বে। অ্যাকিউরেট ডেটা ফর পলিসি অ্যান্ড প্ল্যানিং, সরকার যে পলিসি মেক করছে বা প্ল্যানিং করছে, হ্যাঁ, সেটা এই অ্যাকিউরেট ডেটা যদি থাকে তাহলে এগুলো করা সম্ভব হবে। ইনক্রিজড ট্রান্সপারেন্সি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিস্ট্রিবিউশন, আর সোশ্যাল ওয়েলফেয়ারের যে ডিস্ট্রিবিউশন সেটা তাতে যাতে ট্রান্সপারেন্সি আছে সেটাও ইনক্রিজ হবে। ওকে, আচ্ছা, এবার কিছু কনসার্নস আর চ্যালেঞ্জেস রয়েছে অবশ্যই। যেমন এই কাস্ট বেস সেন্সাস করার পরে আমাদের যে কাস্ট ডিভিশনস সেটা আরও ডিপেন্ড হতে পারে, সেটা আরও গভীর হয়ে যেতে পারে, এই ভয়টা রয়েছে। কিন্তু যেহেতু আমরা এখন সবাই শিক্ষিত হচ্ছি, তো ধীরে এই জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করব। দেখো, মনে করো যে এটা একটা রেসের ফিল্ড, এটা একটা ট্রাক, ঠিক আছে? এই ট্রাকের মনে করো এইখানে একটা ছেলে দাঁড়িয়েছে আর এইখানে একটা ছেলে দাঁড়িয়েছে, ভালো করে বুঝবে, এইটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট, এফপি ফিনিশিং পয়েন্ট। তো এইদিকে এরা রেস করবে, তো আমি বলো তো দেখি এই রেসটা কার জেতার সম্ভাবনা বেশি? এই রেসটা জেতার সম্ভাবনা বেশি। কেন? কারণ এই পেছনের ছেলেটি থেকে এতটুকুন দূরত্ব আগিয়ে আছে। তাহলে আমি যদি এই দুইজনকে বলি যে তোমাদের সমান ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে, চলো রেসটাকে জিতে দেখাও, এটা তো হবে না, না? তাহলে কি করতে হবে? একে এই জায়গায় আনার মতন পরিস্থিতি আমাকে ক্রিয়েট করতে হবে, তারপর বলতে হবে নাও ইউ গো। বুঝতে পারছো কি বলেছি? তো এই কারণের জন্য আমাদের কি দরকার আছে?
এই কাস্ট বেস সেন্সাস করার দরকার আছে। এটা হলো ভালো দিক আমি বললাম, এর খারাপ দিকও তো হতে পারে, তাই না? অর্থাৎ এ ভাবতে পারে যে আমার এত জনসংখ্যা, আমাকে এতভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, সে রিভোল্ট করতে পারে, দেশবিরোধী কাজ করতে পারে, বাগী হয়ে যেতে পারে, যার জন্যই তো ওই যে নকশাল, মাওবাদী ইত্যাদি ইত্যাদি কমিউনিটি তৈরি হয়েছে ভারতবর্ষে। বুঝতে পারছো বিষয়টা? সো এই যে ডিসক্রিমিনেশনগুলো যাতে দূর করা যায়, এটা মূল লক্ষ্য, কিন্তু ভয় এখানেও থাকে। কিভাবে? রিস্ক অফ পলিটিসাইজেশন অফ ডেটা, অর্থাৎ এই যে ডেটাটা বেরিয়ে আসবে, এটা নিয়ে রাজনীতিও হতে পারে। অর্থাৎ যেখানে বেশি জনসংখ্যা আছে তাদের দিকে তাকাও, বাকিদেরকে ধুয়ে মুছে দাও, কোনো দরকার নেই তাদের দিকে তাকানো। সো আমাদের এটা খেয়াল রাখতে হবে, গভর্নমেন্টের খেয়াল রাখতে হবে। দেখো এই যে কনসার্নস অ্যান্ড চ্যালেঞ্জেসের যে পয়েন্টগুলো রয়েছে না, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদেরকে সমালোচনার জায়গায় রাখতে হবে এবং পজিটিভ সমালোচনা কিন্তু এখানে করতে হবে। ওকে, তবে গিয়েই তোমার যে নোট তুমি যেটা লিখছো সেটা ভালো একটা নোট হবে। ওকে, আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস রয়েছে। অবশ্যই আমাদের ভারতবর্ষের প্রশাসন ব্যবস্থার মধ্যে এখনও কিছু কিছু জায়গাকে অনেক অনেক বেশি পরিবর্ধন করার দরকার আছে। যেমন একটা প্রত্যন্ত গ্রামের একটি লোক তার চিকিৎসা সেবা সে পাচ্ছে না, ঠিক, সে স্বাস্থ্যসাথী কার্ডটাকে ইউজ করতে পারছে না, বা তার অন্যান্য সমস্যা থাকতে পারে। তো এই বিষয়টাকে সে যে ডিস্ট্রিক্ট কালেক্টরকে বা ডিএম অফিসে গিয়ে সে ডিএম স্যারকে এই বিষয়টা বলবেন, সেই সামর্থ্য কিন্তু তার হচ্ছে না, সে সাহসী করছে না, সে চেনেই না কোথায় থাকে, কে হয়, কি ব্যাপার বৃত্তান্ত। বুঝতে পারছো? তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ আর লজিস্টিক্যাল যে চ্যালেঞ্জেস, সেটা তো আমাদের অবশ্যই থাকবে, সেটাকে দূর করার চেষ্টা করতে হবে। আর কি সব থেকে গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ডেটা প্রাইভেসি অ্যান্ড মিসইউজ কনসার্নস। হ্যাঁ, যে ডেটাটা আমি কালেক্ট করছি, প্রত্যেকটা জনগণের ডেটা আমি কালেক্ট করছি, আর সেই ডেটার যাতে প্রাইভেসিটা গভর্নমেন্ট ঠিকঠাক করে রাখতে পারে, সেটা যাতে মিসইউজ না হয়, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। ওকে, কারণ আমি আমার পার্সোনাল ডেটা যদি তোমাদেরকে দিয়ে দিই, সেটা নিয়ে তোমরা মিসইউজ করতে পারো, তাই না? আমার যেটা উইক পয়েন্ট সেটাকে তুমি জেনে গেলে, সেটা থেকে আমাকে তুমি দুর্বল করতে পারো। ওকে, বেশ, এবার আসো হোয়াট হ্যাপেন্স নেক্সট, এরপর কি হবে? এরপর আমাদের যে সেন্সাস হবে তার প্রিপারেশন শুরু হয়ে যাবে। তার জন্য যারা সেন্সাস করবেন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, লোকজনের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হবে, অ্যান্ড ডেটা কনফিডেন্সিয়ালিটি অ্যাসুরেন্স দেওয়া হবে। ওকে, এইটাই যে হোয়াট হ্যাপেন্স নেক্সট কেন রেখেছি জানো? যদি এইটার বিষয়ে যদি রিপোর্ট রাইটিং করতে দেয়, তো এই পয়েন্টগুলো তোমাদের কিন্তু দরকার পড়বে। ওকে, আচ্ছা, লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড ওয়ার্ক ফর স্মুথ ইমপ্লিমেন্টেশন, আর এটা যাতে স্মুথলি ইমপ্লিমেন্ট করা যায় তার জন্য লিগাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড ওয়ার্ক আমাদের তৈরি করতে হবে এই দিনগুলোতে, তারপর গিয়ে সেন্সাস স্টার্ট হবে। ওকে, তো কনক্লুশনে একটা কথাই বলবো যে কাস্ট বেসড সেন্সাস ইজ আ হিস্টোরিক ডিসিশন উইথ ফার রিচিং ইমপ্লিকেশনস। ওকে, এই বিষয়ে না আর একটা কথা বলে রাখি, অপোজিশন থেকে, ভালো করে শুনে রাখো, অপোজিশন থেকে একটা কথা বলা হয়েছে যে প্রাইভেট সেক্টর যেগুলো রয়েছে না, কর্পোরেট সেক্টর যেটাকে আমরা বলছি, সেই কর্পোরেট সেক্টরগুলোতে না রিজার্ভেশনের কথা বলা হয়েছে। কিন্তু মাথায় রাখবে, কর্পোরেট সেক্টরে রিজার্ভেশন দিলে কর্পোরেট সেক্টরে হার্ম হতে পারে। কেন হার্ম হতে পারে বিষয়টিকে একটু ভালো করে জেনে নাও। ধরো একটা এবিসি নামে একটা কোম্পানি আছে, এই এবিসি কোম্পানিটা চলছে কিভাবে? কারণ এই এবিসি কোম্পানিতে বিভিন্ন ইনভেস্টর তারা ইনভেস্ট করেছে তাদের মানি, ঠিক? কেন ইনভেস্ট করেছে এবিসি কোম্পানিতে? কারণ জানে এবিসি কোম্পানিতে যিনি বস আছেন তিনি একজন যোগ্য ব্যক্তি, অর্থাৎ এই ইনভেস্টাররা যদি এই এবিসি কোম্পানিতে টাকা ইনভেস্ট করে, এই যোগ্য ব্যক্তি তার এই টাকাটাকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে দেবে। সেই উদ্দেশ্য নিয়েই তো ইনভেস্টার এখানে ইনভেস্ট করেছে। এখন দেখা গেল যে এইখানে আমি রিজার্ভেশন চালু করে দিলাম, দিয়ে রিজার্ভেশন হলে বুঝতেই পারছো যে রিজার্ভেশনে কি হয়, যারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তো তাদের যে জ্ঞান কম নেই, কিন্তু তাদের ইমপ্লিকেশনসের জায়গাটা অনেকটা দুর্বল হয়ে যায়, যার কারণে একজন অযোগ্য ব্যক্তি যদি এই বস হয়ে যায় ফর রিজার্ভেশন, ডোন্ট টেক ইট আদার ওয়ে। ওকে, আমি রিজার্ভেশনকে খারাপ বলছি না বা অযোগ্য ব্যক্তি এভাবে বলছি, এইটাকে মিন করো না, আমি যেটা বোঝাতে চাইছি সেটা বোঝো। কি, ধরো একটা ছেলে, মনে করো একটা ছেলে সে পেয়েছে হচ্ছে 90 মার্ক, আর একটা ছেলে সে পেয়েছে হচ্ছে 60 মার্ক।
আর রিজার্ভেশনের জন্য আমরা তো দেখে থাকি 60 মার্কের ছেলেটি ভালো একটা পোস্টে চলে যায়, তো যার কারণে এই 90 পাওয়া ছেলেটি নিশ্চিত রূপে এই ছেলেটির থেকে নিশ্চয়ই কিছু না কিছু জ্ঞান বেশি আছে। তো সেই ক্ষেত্রেই আমি এই যোগ্যতার কথাটাকে বললাম, আদারওয়াইজ এটাকে অন্যভাবে নেওয়ার কোনো দরকার নেই। তো সেই জায়গা থেকে না প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টার্স তারা কিন্তু বিভিন্নভাবে এটাকে কিন্তু বিরোধ করছে যে না, প্রাইভেট সেক্টরগুলোকে রিজার্ভেশনের আওতা থেকে বাইরে রাখা হোক। ওকে, এটাও একটা প্রেক্ষাপট ছিল। যদি ভবিষ্যতে আমি এই বিষয়ে না আরও তোমাদেরকে ক্লাস দেব, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা চলো, ইফ ইমপ্লিমেন্টেড কেয়ারফুলি, আর যদি এটাকে কেয়ারফুলি ইমপ্লিমেন্ট করা যায়, ইট ক্যান প্রমোট গ্রেটার ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। খুব ইম্পর্ট্যান্ট কথা ইনক্লুশন কথাটি। দেখো ইনক্লুশন আমাদের সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন অবশ্যই দরকার আছে। একটা সোসাইটি যাদের কোনো রাজনৈতিক প্রতিনিধি নেই, একটা সোসাইটি যাদের থেকে কখনোই কোনো ভালো চাকরিজীবী বের হয়ে আসেনি, একটা কমিউনিটি যাদের থেকে সোশ্যাল সেক্টরে গান করে, নাচ করে বা সিনেমা করে এরকম কোনো লোক বেরিয়ে আসেনি, তো সেই সমাজটা ধীরে ধীরে আমাদের মূল ধারা থেকে তো দূরে চলে যাবে না। তাই তাদেরকেও যাতে মূল ধারায় বা মূল স্রোতে আনা যায়, তার জন্য এই কাস্ট বেস সেন্সাস একটা ভালো দিক হতে চলেছে, যেখানে প্রত্যেকের জন্য সোশ্যাল জাস্টিস যাতে মেনটেন হয় এটা করার ব্যবস্থা করা হয়েছে। আর কি, ট্রান্সপারেন্সি, নিউট্রালিটি অ্যান্ড সেন্সিটিভিটি উইল বি কি টু ইটস সাকসেস। আর এই পুরো প্রসেসটাকে সাকসেস করতে গেলে ট্রান্সপারেন্সি অবশ্যই থাকতে হবে, নিউট্রালিটি থাকতে হবে অ্যান্ড সেন্সিটিভিটি থাকতে হবে। ওকে, বেশ, তো এইটুকুনি আমাদের আজকের আলোচনা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য কাস্ট সেন্সাস? এই কাস্ট সেন্সাস সম্পর্কে তোমার কি মতামত? শেয়ার ইউর থটস ইন দ্য কমেন্ট সেকশনে তোমাদের নিজেদের মতামত লিখে জানাও। ওকে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি একটা জিনিস দেখেছি যে আমি এখানে যে ক্লাসগুলো করছি, তোমাদের চ্যানেল দিচ্ছি, সেটাকে কেউ লাইকই করে না বা কোনো কমেন্টও করে না, খারাপ হলো কিনা, ভালো হলো, কিছু ইমপ্রুভমেন্ট আমি করব কিনা। সো এটা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি ক্লাস ভালো থাকে অবশ্যই লাইক করো, নিজেদের মতামত কমেন্ট সেকশনে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি প্রয়োজন পড়লে সাবস্ক্রাইব করে রেখো ফর মোর কন্টেন্ট লাইক দিস। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, আবার ভালো থেকো সবাই।